It was supposed to further strengthen an already strong organism. তাহলে ওই ক্ষেত্রে যদি দেখেনি যে একটা অ্যাকুট ডিজিজ দেখা দিয়েছে, তাহলে আপনার সেই ওষুধের শক্তিটাকে আর একটু শক্তিশালী করতে হবে, যেটা অলরেডি তার শরীরের অর্গানিজমটাকেও শক্তিশালী করছে। After receiving the correct remedy, patient in this group will normally stay well without developing acute disease for a longer period. যদি আপনার ওষুধটা যদি শক্তিশালী হয়, তাহলে রোগীকে যে ওষুধটা দিয়েছেন, ওষুধের পাওয়ার যদি ঠিক হয়, ওষুধটা যদি ঠিক হয়, রোগী যে ওষুধটা খেয়েছে সেই ওষুধটা যদি সঠিক হয়, তাহলে এই গ্রুপের রোগীরা গ্রুপের দেখা যায় যে নর্মালি তার অনেক দিন পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত কোনো ধরনের অ্যাকুট ডিজিজ তাদের মধ্যে ডেভেলপ করে না। এটাই হলো হওয়ার কথা আর কি। কারণ আপনি যখনই ক্রনিক ডিজিজের জন্য তাকে কোনো ওষুধ দিবেন, তার শরীরের যে জেনারেল কন্ডিশন যেটা, সেটা আরো ভালো হবে, তার যে ইমিউন সিস্টেম আরো শক্তিশালী হবে, তার যে ভাইটাল ফোর্স, ইমিউন সিস্টেম শক্তিশালী হওয়া মানে ভাইটাল ফোর্সও শক্তিশালী হওয়া। তো ভাইটাল ফোর্সটা আরো বেশি শক্তিশালী হবে। শরীরের ভাইটাল ফোর্স যত শক্তিশালী, যার শরীরের ভাইটাল ফোর্স, সে তত ডিজিজ ফোর্সকে মোকাবেলা করতে পারবে। সেই জন্য তারা সহজে অ্যাকুট ডিজিজ দ্বারাও আক্রান্ত হবে না, এবং লম্বা সময় ধরে তাদের মধ্যে কোনো অ্যাকুট ডিজিজ আমরা দেখতে পাবো না। Under these circumstances, a cases should be investigated as to whether there have been any antidotal interference, such as coffee, dental treatment, chemical drugs, vaccination, or severe mental or emotional strain. তো নর্মালি ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় যদি সঠিক ওষুধ হয়, এমনিতে তার শরীরের অবস্থা আরো মজবুত হওয়ার কথা, সেখানে খুব সহজে তারা আক্রান্ত হওয়ার কথা না অ্যাকুট ডিজিজে। যদি এরকম আক্রান্ত হয়ে যায়, তাহলে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই ইনভেস্টিগেট করে দেখতে হবে, অনুসন্ধান চালাবেন। কি অনুসন্ধান চালাবেন? আপনি রোগীর ওষুধ দিচ্ছেন, রোগীও ঠিকমতো ওষুধ খেয়েছে, ওষুধটাও ঠিক আছে, তারপরেও কেন রোগী এরকম বেড়ে গেল, এর পিছনে কোনো কিছু কি রোগীর ওষুধের ক্রিয়াকে নষ্ট করেছে কিনা, সেই বিষয়টা আপনি অনুসন্ধান করবেন। যেরকম রোগী খুব কফি খেয়েছে কিনা, আমরা জানি, এর আগে পড়েছি যে কফি খেলে ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায়। এর আগে আমরা চ্যাপ্টার 8-এ পড়েছিলাম যে অ্যান্টিডোটস টু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সময় কি কি জিনিস হোমিওপ্যাথিক ক্রিয়াকে নষ্ট করে দেয়। তো সেইখানে কিছু আছিল ওষুধপত্র, ভ্যাকসিন, তারপরে আছিল কিছু ওই যে যারা ড্রাগস খায়, ধরেন গাঁজা, হাসিস, আবিজাবি খায়, হিরোইন টিরেন খায়, এগুলো নষ্ট করে। কফি নষ্ট করে, কফি প্রায় ক্ষেত্রেই কফি নষ্ট করে, হোমিওপ্যাথিক ওষুধের ক্রিয়া নষ্ট করে। আর ছিল কি যে মারাত্মক মেন্টাল বা ইমোশনাল স্ট্রেস, কোনো কারণে যদি তারা মানসিক কোনো পীড়নের মধ্যে থাকে, চাপের মধ্যে থাকে, কারণ কারো বাবা মারা গেল হঠাৎ করে, বা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল, যে কোনো কারণেই হোক, সম্পর্ক ছিল কারোর সাথে, প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে গেল, ব্যবসায়িক ক্ষতি হলো, এগুলো মেন্টাল ইমোশনাল স্ট্রেসের কারণেও তাদের শরীরের ক্রিয়া, এই কি বলে, ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস হলো ডেন্টাল ট্রিটমেন্ট। এখানে যারা দাঁতের কাজ করে, এখানে কি হয়, একই সাথে তাদের মধ্যে একটা ব্যবহার করা হয় যে অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। অ্যানেস্থেসিয়ার কারণেও কি বলে ওষুধের ক্রিয়া নষ্ট হয়। আবার অপরদিকে এখানে একটা ফিজিক্যাল স্ট্রেস পড়ে, হ্যাঁ, কারণ তাদের কাজ কষ্টসাধ্য ব্যাপার, পেইনের ব্যাপার, এগুলোর কারণে দেখা যায় অনেকের মধ্যেই
আবার সমস্যাটা ফিরে আসে। অথবা এই কারণেও হইতে পারে যে ওষুধটায় ডিস্টারবেন্স আছে, ওষুধের সমস্যা আছে। তো তীব্র গন্ধ সমস্যা তৈরি করে। আচ্ছা, তো তো এই জিনিসটা আমরা খেয়াল করব যে আমি ওষুধ ঠিক আছে, 1 মাস পরে আবার তার মধ্যে একই ডিজিজ দেখা দিল। নরমালি আনইউজুয়ালি সহজে দেখা দেওয়ার কথা না, কারণ তাদের ভাইটাল ফোর্স অলরেডি অনেক বেশি শক্তিশালী হয়। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাও একটু তদন্ত করে দেখব, রোগী এমন কিছু অবস্থার ভিতর দিয়ে গেছে কিনা বা এমন কিছু খেয়েছে কিনা যাতে তার ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে গেছে। যেরকম সে কফি খেয়েছে কিনা বা ডেন্টাল ট্রিটমেন্ট করেছে কিনা, কোনো কেমিক্যাল ড্রাগ ব্যবহার করেছে কিনা, ধরেন কোনো স্টেরয়েড বা হেভি অ্যান্টিবায়োটিক, এগুলো তো ওষুধের ডিস্টার্ব করে। বা ভ্যাকসিন নিয়েছে কিনা, ভ্যাকসিন নিলেও আমাদের ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যায়। সেভারাল মেন্টাল বা ইমোশনাল স্ট্রেস, মারাত্মক কোনো মানসিক বা আবেগজনিত কোনো স্ট্রেস এর ভিতর দিয়ে সে গেছে কিনা। ইফ দ্য acute disease is accompanied by significant fever, যদি acute ডিজিজের সাথে কি থাকে, তার মধ্যে সিগনিফিক্যান্ট ফিভার থাকে, জ্বর থাকে, and manifests with its unusual or more pronounced intensity, it should be treated. যদি ধরেন 1 মাস পরে তাদের মধ্যে কোনো acute ডিজিজ দেখা দিল, তার সাথে যদি বেশ তীব্রতা নিয়ে জ্বর আসে এবং রোগীর মধ্যে ধরেন তীব্র রোগের মধ্যে উইথ ইটস ইউজুয়াল অ্যান্ড মোর প্রনাউন্স ইন্টেন্সিটি, যদি অনেক বেশি তীব্রতা নিয়ে সে জ্বরটা দেখা দেয়, তাহলে আপনি সেটার চিকিৎসা করবেন। দিস মিনস দ্যাট দ্য ক্রনিক রেমেডি হ্যাজ বিন অ্যান্টিডোটেড অ্যান্ড দ্য একুইট ক্যান বি ট্রিটেড। এর মানে হলো যে 1 মাস পরেও তার মধ্যে যে জ্বরটা দেখা দিছে, সে জ্বরের সাথে যদি যে একুইট ডিজিজটা দেখা দিয়েছে তার সাথে যদি অনেক বেশি জ্বর হয়, বেশ জ্বর হয়, এবং সেটা যদি গতানুগতিক ইউজুয়ালি যেভাবে দেখা দেয় বা তার চেয়ে বেশি তীব্রতা নিয়ে দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি তার সেই একই ডিজিজের চিকিৎসা দিবেন। তো 1 মাস পরে যদি কারো এইভাবে তীব্রতা নিয়ে জ্বর নিয়ে যদি সে একই ডিজিজ দেখা যায়, এর মানে হলো আপনি যে একই ডিজিজের দেখা দেওয়ার আগে 1 মাস আগে যে তার ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছিলেন, ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছিলেন, সেই ওষুধটা কোনো কারণে অ্যান্টিডোট হয়ে গেছে, তো তার ক্রিয়া নষ্ট হয়ে গেছে, যার কারণে এই একুট ডিজিজটা তীব্র মাত্রায় অনেক বেশি জ্বর নিয়ে দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই একুইটের ট্রিটমেন্ট করবেন। On the other hand, if the acute is milder than usual, the proper course of action is to wait. আর যদি দেখেন যে একুইট ডিজিজ যেটা দেখা দিয়েছে, আপনার ক্রনিক ডিজিজ ওষুধ দেওয়ার 1 মাস পরে সেটা অনেক হালকাভাবে দেখা দিয়েছে, সাধারণভাবে যত তীব্রতা নিয়ে দেখা দিত আগে তার চেয়ে মৃদুভাবে দেখা দিয়েছে, তাহলে আপনি জাস্ট ওয়েট করবেন। ওই একুইট ডিজিজ তার স্বাভাবিক গতিতে তার কোর্স শেষ করে এমনিতেই চলে যাবে, ওটার জন্য আলাদা ওষুধ দেওয়ার দরকার হবে না। Acutes in this group are not very serious from pathological perspective, and the best treatment is to avoid any remedy possible. তো এই গ্রুপের যারা আছে, গ্রুপে আমরা জানি এদের যে একুইট ডিজিজ দেখা দেয় সেগুলা প্যাথোলজিক্যাল দিক চিন্তা করলে সেগুলো খুব সিরিয়াস হয় না, কখনোই অত্যন্ত সিরিয়াস হয় না। এবং সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো এর জন্য ওষুধ অ্যাভয়েড করা, মানে কোনো ওষুধ না দিয়ে অপেক্ষা করা, দেখা যায় এমনিতেই চলে যায়। কিন্তু কথা হলো সেটা যদি অনেক বেশি জ্বর নিয়ে দেখা দেয় এবং অনেক বেশি তীব্রতা নিয়ে দেখাতে রোগীর কষ্ট হয়, তাহলে আপনি যখন বুঝতে পারলেন যে আপনার আগের যে ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছিলেন সেটার অ্যাকশন নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করবেন। আর যদি দেখেন সেটা তার অত তীব্রতা নিয়ে প্রকাশ পায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, ওর জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই।
আর এই গ্রুপে যেহেতু তার প্যাথোলজিক্যাল দিক থেকে সেগুলো কখনোই সিরিয়াস হয় না, তাদের অ্যাকিউট ডিজিজগুলো, সেই জন্য ওষুধ অ্যাভয়েড করাই ভালো। এটাই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হবে তার জন্য। অপেক্ষা করবেন, এমনিতেই সে তার কোর্স শেষ করে চলে যাবে। If that is not possible and the constitutional remedy has stopped working, the practitioner may treat the acute disease with the indicated acute remedy. আর যদি সেখানে ওষুধ না দিয়ে থাকা না যায়, ধরেন acute ডিজিজটা বেশ ঝামেলা করতেছে, আর ওদিকে দেখলেন আপনার যে কনস্টিটিউশনাল রেমেডি যেটা ক্রনিকের জন্য দিয়েছেন সেটারও অ্যাকশন বন্ধ হয়ে গেছে, সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে, হয়তো কোনো অ্যান্টিডোট হয়েছে, যে কোনোভাবেই হোক, সেক্ষেত্রে আপনি অ্যাকিউট ডিজিজের চিকিৎসা দিতে পারবেন। অ্যাকিউট লক্ষণ মানে অ্যাকিউট ডিজিজের লক্ষণগুলো বিবেচনা করে তার জন্য যে ওষুধটা আসে সেই ওষুধের জন্য আপনি কোনো অ্যাকিউট মেডিসিন দিতে পারবেন। Attempting to treat the acute when no remedy is clearly indicated may confuse the cases. এক্ষেত্রে ডাক্তারের জন্য একটা কনফিউশন অবস্থা থাকতে পারে। সেটা হলো যে আপনি তার যে অ্যাকিউট ডিজিজ দেখা দিছে, যদি দেখেন তার জন্য কোনো সুস্পষ্টভাবে কোনো ওষুধ নির্বাচন করা যাচ্ছে না, তার ইন্ডিকেশনগুলো খুব সুস্পষ্ট না, সেক্ষেত্রে সেটা একটা কনফিউজিং ব্যাপার। ইট ইজ বেটার নট টু গিভ এ রেমেডি ইন দিস ইনস্ট্যান্স। এক্ষেত্রে যদি দেখেন যে কোনো একটা নির্দিষ্ট ওষুধে আসা যাচ্ছে না, সেখানে আপনি অপেক্ষা করুন। Because the practitioner may end up treating an acute with 3 or 4 remedies, often resulting in very muddled cases. কারণ এই ক্ষেত্রে যেখানে লক্ষণগুলো অস্পষ্ট, সেখানে অনেক সময় প্র্যাকটিশনার অনেকগুলো ওষুধ ব্যবহার করতে পারেন, 3টা বা 4টা, সেক্ষেত্রে আরো ঝামেলা তৈরি করে ফেলে। What should be practitioner do when a relapse of the chronic condition occurs after the acute? There are 3 options. এখন ধরেন আরেকটা কথা হলে, এটা তো গেল একুটের কথা, যে একুটের ব্যাপার যেটা হলো, আমি কথাটা আবার একটু সংক্ষেপে বলি। আপনি কোনো গ্রুপে যারা আছে, যাদের ইমিউনিটি ভালো, মোটামুটি স্ট্রং, এই কি বলে ভাইটাল ফোর্স যাদের স্ট্রং, তাদের মধ্যে যদি আপনি তাদের কোনো ক্রনিক ডিজিজের জন্য ওষুধ দিয়েছেন, 1 মাস পার হওয়ার পরে তাদের মধ্যে যদি কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দেয়, তবে সচরাচর যে জিনিসটা হয় যে ক্রনিক ট্রিটমেন্ট দেওয়ার পরে রোগীর অবস্থা আরো ভালো হয়, সেক্ষেত্রে এই অ্যাকিউট ডিজিজ দেখা দেওয়ার কথা না, আনইউজুয়াল যদিও দেখা দেয়, তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস করতে হয়, যে আপনাকে মূল্যায়ন করতে হবে যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধের অ্যাকশন ঠিক আছে কিনা, রোগী কি এমন কিছু খেয়েছে কিনা বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে কিনা যে তার ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে গেছে। তো ওষুধের অ্যাকশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে অ্যাকিউট ডিজিজটা যেটা দেখা দিবে সেটা বেশ তীব্রতা নিয়ে দেখা দিবে, এবং জ্বর থাকতে পারে। যদি এই অবস্থা হয় আর দেখেন যে ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার সেই অ্যাকিউটের জন্য আপনি ওষুধ দিবেন। আর যদি দেখেন যে অ্যাকিউট ডিজিজটা দেখা দিছে সেটা মৃদু, তার তীব্রতা খুব বেশি না, তাহলে আপনি ওষুধ দিবেন না। এবং এই অ্যাকিউটের জন্য ওষুধ না অ্যাভয়েড করতে পারাটাই সবচেয়ে ভালো, কারণ এই গ্রুপের রোগীদের যে অ্যাকিউট ডিজিজ দেখা দেয় সেগুলো ইউজুয়ালি কোনো প্যাথোলজিক্যাল দিক থেকে কোনো মারাত্মক রোগ হয় না। আর এই গ্রুপ যাদের আছে তাদের সাধারণত লেভেল 1 তো একদম তার সিমটম ক্লিয়ার কাট পরিষ্কার বোঝা যায়, লেভেল 2, 3 দিকে কিছুটা হইতে পারে, একটু অস্পষ্ট হইতে পারে, তবে গ্রুপের রোগীদের সিমটমগুলো একদম পরিষ্কার থাকে। কিন্তু তারপরেও যদি দেখেন যে এদের যে সিমটমগুলো দেখা দিচ্ছে যেভাবে অ্যাকিউট ডিজিজ, সেগুলো খুব ক্লিয়ারলি কোনো ওষুধ নির্দেশ করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, কোনো ওষুধ দিবেন না সহজে।
কারণ এই ক্ষেত্রে আপনি ওষুধ দিতে যাই দেখবেন যে 2টা 3টে 4টা ওষুধ ব্যবহার করে ফেলছেন, সেক্ষেত্রে কেসটা আরো আপনি মাটি কেড়ে ফেলবেন। তো সেক্ষেত্রে ভালো হয় এগুলা অ্যাভয়েড করা। তো এমনিতে হয়তো তার কেসটা চলে যাবে। এখন ধরেন এই যে একুইড ডিজিজ দেখা দিল, একুইড ডিজিজটা দেখা দিল 1 মাস পরে, একুইডের জন্য আপনি ট্রিটমেন্টও দিলেন বা অপেক্ষাই করলেন, একুইড ডিজিজটা যে চলে গেল, একুইড ডিজিজের পরে এই যে তার জন্য যে আমরা ক্রনিক ওষুধটা দিয়েছিলাম যে আগে শুরুতে, তার সেখানে আমরা কি করব? ওই যে ধরেন একুইডটা চলে গেলে তো এখন তার জন্য শুধু ক্রনিক অবস্থাটাই রইল। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে 3টা অপশন। What should the practitioner do when a relapse of the chronic condition occur after the acute? যদি একুইটের পরে যদি দেখেন তার ক্রনিক অবস্থা আবার দেখা দিয়েছে, হ্যাঁ, রিল্যাপস করেছে, আবার প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? 1 নম্বর কথা, ফার্স্ট wait to see whether the relapse will subside by itself without prescribing a remedy. আপনি গ্রুপের রোগীদের জন্য তার ক্রনিক ডিজিজের জন্য কোনো ক্রনিক ওষুধ প্রেসক্রাইব করেছেন, 1 মাস পরে তার মধ্যে কোনো একুইড ডিজিজ দেখা দিল এবং এই একুইড ডিজিজ যদি হালকাভাবে দেখা দেয়, আগের চেয়ে তীব্রতা কম নিয়ে দেখা দেয়, তাহলে তার জন্য কোনো ওষুধ দিবেন না, এমনিতেই সেটা চলে যাবে। আর যদি দেখেন সেটা অনেক বেশি তীব্রতা নিয়ে প্রকাশ পেয়েছে, জ্বর আছে সাথে, রোগীর জন্য কষ্টদায়ক, সেখানে আপনি একুইডের জন্য ট্রিটমেন্ট দিবেন, কারণ এক্ষেত্রে হয়তো তার ক্রনিকের অ্যাকশনটাই নষ্ট হয়ে গেছে, এমনও হইতে পারে। সেক্ষেত্রে আপনি একুইডের জন্য তার অবস্থা হিসেব করে কোনো একুইড মেডিসিন তার জন্য প্রয়োগ করবেন। আর যদি দেখেন একুইডের অবস্থা অত বেশি সুস্পষ্ট না যে কোনো একটা কোন ওষুধ দিব, সেটা তার প্রতি কোনো সেই একুইড অবস্থার কোনো ইন্ডিকেশন এমন পাওয়া যাচ্ছে না যাতে কোনো একটা ওষুধে আসা যায়, কয়েকটা ওষুধ সেক্ষেত্রে হয়তো আপনি ব্যবহার করে ফেলতে পারেন, সেক্ষেত্রে ভালো হয় অ্যাভয়েড করা ওষুধ, কোনো চিকিৎসা নাই দেওয়া। তো যাই হোক, এই যে একুইডটি শেষ হলো, শেষ হওয়ার পরে এখন যদি দেখেন ক্রনিক অবস্থাটা আবার দেখা দিয়েছে, তার যে ক্রনিক রোগীর জন্য ট্রিটমেন্ট দিয়েছেন সেটা আবার রিল্যাপস করেছে, তার লক্ষণগুলো আবার দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের 3টা অপশন। নাম্বার 1 হলো, প্রথম কথা হলো অপেক্ষা করা, ওয়েট করা, যে সেই রিল্যাপসটা নিজে নিজেই চলে যায় কিনা, নিজে নিজেই চলে যায় কিনা। 2, রিপিট দ্য সেম রেমেডি, যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা আপনি আবার প্রয়োগ করবেন, রিপিট করবেন। 3, গিভ অ্যানাদার রেমেডি, অন্য কোনো একটা ওষুধ দেওয়া। In this situation, it is important to determine if the relapse is complete by considering whether all previous keynotes of the symptomology have returned. এই ক্ষেত্রে এই সিচুয়েশনে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ডিটারমাইন করা, সেটা নিশ্চিত করা যে ইফ দ্য রিল্যাপস, তার যে রিল্যাপসটা হয়েছে, তার যে ক্রনিক ডিজিজটা আবার দেখা দিয়েছে, ইজ কমপ্লিট বাই কনসিডারিং ওয়েদার অল প্রিভিয়াস কিনোটস অফ দ্য সিমটমস হ্যাভ রিটার্ন। যদি দেখেন তার যে সমস্যাটা, ক্রনিকের যে রোগটা, সেটা আবার দেখা দিয়েছে সম্পূর্ণভাবে এবং তার আগের যে কিনুট লক্ষণগুলো ছিল সবগুলাই ফিরে আসছে, the acute disease may have already disrupted the organism further, bringing about full relapse. তাহলে তার acute ডিজিজটা পুরাটাই বিশৃঙ্খলা তৈরি করছে তার শরীরের মধ্যে, যার কারণে তার সম্পূর্ণ একটা আগের রোগটা সম্পূর্ণভাবে ভেসে উঠছে। This would be the right time to repeat the original remedy with the same potency and it should act again. এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, যদি দেখেন
সেই ক্রনিক ডিজিজটা তার সম্পূর্ণ লক্ষণ, যে লক্ষণগুলা মূল যে কিনুট লক্ষণ আগে ছিল, সবগুলো নিয়ে সে আবার নতুনভাবে দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে তার একুইট ডিজিজে তার শরীরের মধ্যে একটা এমন বিশৃঙ্খলা তৈরি করেছে যে পুরাপুরি তার মধ্যে আগের ক্রনিক অবস্থা ফিরে এসেছে। সেক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, সেই আগে যে ওষুধটা দিয়েছিলেন প্রথমে, সেই ওষুধটা একই শক্তিতে প্রয়োগ করবেন। আগে যদি 1000 পোটেন্সি প্রয়োগ করে থাকেন, এবারও 1000 পোটেন্সি প্রয়োগ করবেন, কারণ সেই ওষুধের অ্যাকশনটা এখন নাই এবং রোগীর অবস্থাটা ঠিক আগের মতোই চলে আসছে, আগের যে অবস্থানে ছিল সেই অবস্থানটাই ফিরে নিয়ে আসছে। সেই জন্য আপনি সেম পোটেন্সি দিবেন, এক্ষেত্রে সেটা কাজ করবে। ইট অ্যাক্টস এগেন, সেক্ষেত্রে এটা আবার কাজ করবে। ইফ দেয়ার ইজ এন পার্শিয়াল রিল্যাপস, যদি এমন হয় আপনার একুইট ডিজিজ দেওয়ার পরে যে ক্রনিক ডিজিজ যেটা দেখা, সেই পুরাতন যে ক্রনিক ডিজিজ সেটা যদি আবার বেশ মানে রোগীর মধ্যে দেখা দেয়, কিন্তু সেটা যদি পূর্ণ মাত্রায় দেখা না দেয়, যদি আংশিকভাবে রিল্যাপস হয়, the best course of action is to consider whether the organism will be able to find balance on its own without any further interference. তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, রোগীর জন্য ওষুধ দিবেন না, জাস্ট অপেক্ষা করবেন, তার শরীরটা নিজেই দেখতে হবে, তার শরীরটা নিজেই তার শরীরের ব্যালেন্স, যে ভারসাম্য, সেটা ফিরিয়ে আনতে পারে কিনা। This is the point when mistakes are often made. The practitioner is much too hurried to ameliorate a partially relapsed state and makes matters worse by premature repetition of the remedy, by prescribing a new remedy, or by prescribing a higher potency tuition. এই ক্ষেত্রে প্র্যাকটিশনাররা প্রায়ই ভুল করে। সে মনে করে যে মাঝখানে একুইট ডিজিজ হয়েছে, তার ক্রনিক ডিজিজটা তো আবার বাড়ছে, সেক্ষেত্রে সে কি করে, আবার একটা একই ওষুধ রিপিট করে দেয় বা ওষুধই চেঞ্জ করে দেয়, অথবা আরো বেশি পাওয়ার ওষুধ দেয়। এটা করাটা উচিত না। যদি দেখেন এই যে একুইট ডিজিজ যেটা দিল, 1 মাস পরে একুইট ডিজিজ দেখা দিল, একুইট ডিজিজ চলে যাওয়ার পরে যদি দেখেন আপনার রোগীর সেই ক্রনিক অবস্থা তার আগের যে কিনুট লক্ষণগুলো ছিল সেগুলো নিয়ে পূর্ণ মাত্রায় ফিরে এসেছে, সেই ক্ষেত্রে আপনি তাকে একই ওষুধ আবার সেম পটেন্সিতে রিপিট করবেন। আর যদি দেখেন যে সেটা সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে নাই, কিন্তু পার্শিয়ালি আংশিকভাবে তার ক্রনিক ডিজিজটা আবার দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে প্র্যাকটিশনার উচিত অপেক্ষা করা, কারণ বডি তার নিজেই সেই জিনিসটার, তার যে ইমব্যালেন্সটা আছে সেটার ভারসাম্য নিজেই ফিরে নিয়ে আসবে। এই ক্ষেত্রে অনেক ডাক্তাররাই ভুল করে বসে। কি ভুল করে? দেখা যায় তারা আবার ওই ওষুধই আবার রিপিট করে, হ্যাঁ, অথবা নতুন কোন ওষুধ দেয় তার জন্য, অথবা কি করে আরো হায়ার পোটেন্সিতে, মানে দ্রুত আরেকটা হায়ার পোটেন্সিতে ওষুধটা প্রয়োগ করে ফেলে। সাম মে রিপিট দ্য ইনিশিয়াল রেমেডি টু সুন, অনেকে আবার সেই ইনিশিয়াল ওষুধটাই খুব দ্রুততার সাথে রিপিট করে। সাম মে রিপিট দ্য ইনিশিয়াল রেমেডি টু সুন, বাট as the relapse is not yet complete, the remedy does not act. এক্ষেত্রে যেহেতু তার রিল্যাপস, তার পুনরায় আক্রমণটা যেহেতু সম্পূর্ণভাবে দেখা দেয় না, সেই কারণে রেমেডি কোনো কাজ করে না। Consequently, one remedy is prescribed after another and the patient's condition deteriorates steadily until it culminates into a full রিল্যাপস। একটা ওষুধের পরে যখন আরেকটা ওষুধ প্রয়োগ করবেন, তাহলে সেক্ষেত্রে রোগীর অবস্থাটা কি হয়, খারাপ হয়,
এবং একসময় তার পূর্ণভাবে সেটা আবার ফিরে আসে। ইফ দিস সিচুয়েশন ওকার, এইরকম ঘটনা যদি হয়, ইট উড বি দ্য রাইট টাইম টু রিপিট দ্য ফার্স্ট রেমেডি উইথ দ্য সেম পেটেন্সি। সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, সেক্ষেত্রে আপনি সেই প্রথম ওষুধ যেটা ছিল, যেটা দিয়েছিলেন, সেই একই পোটেন্সিতে আবার প্রয়োগ করবেন। তাহলে আপনি যদি এমন অবস্থা হয় যে আপনি অন্য কোনো ওষুধ প্রয়োগ করেছেন, তাতে রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে এবং রোগীর কন্ডিশনটা আবার পূর্ণভাবে প্রথমে যে ধরনের লক্ষণ নিয়ে সেটা প্রকাশ করেছিল, একদম পূর্ণ মাত্রায় সেই পূর্বের অবস্থায় ফিরে আসছে, তাহলে পরে যে ওষুধটা দিয়েছেন এটা তো অবশ্যই আপনি ভুল করেছেন। এরকম ঘটনা ঘটলে আপনি যে জিনিসটা করবেন, সেই আগে প্রথম যে ওষুধটা দিয়েছিলেন সেটা একই পোটেন্সিতে রিপিট করবেন। Also, partial relapse are very frustrating for homeopaths when the patient starts habitually drinking a coffee after he has taken the correct remedy. এই যে এরকম পার্শিয়ালি বেড়ে যাওয়া, হ্যাঁ, সেটা ডাক্তারের জন্য হতাশাজনক, কারণ আপনি ওষুধ দিয়েছেন সঠিক, কিন্তু রোগী কি করছে, ঠিকভাবে নিজেকে মেনটেন করে নাই। সে শুরু করছে, সে অভ্যাসগতভাবে সে তার কফি খাওয়া শুরু করেছে, আপনি যেটা নিষেধ করেছিলেন, যার কারণে দেখা যায় আবার তার সমস্যাটা আংশিকভাবে দেখা দিয়েছে। ইট টেকস মাস ইফোর্ট to understand what must be done when there has been a partial relapse, and antidotes spoil many cases in the early stage of the treatment. তো এখানে অনেক বেশি ব্যাক পেতে হয় যে রোগীর অবস্থানটা অনুধাবন করতে, যে তাকে কি করতে হবে, কারণ সেখানে যখন পার্শিয়াল রিল্যাপস দেখা দেয়, অনেক ক্ষেত্রেই এই যে এই রোগী যে সমস্ত অ্যান্টিডোটস ব্যবহার করে, হয়তো কফি খেয়েছে বা অন্য কিছু করেছে, সেটা অনেক ক্ষেত্রে কি করে, এই চিকিৎসার শুরুতে রোগী অবস্থাটা এই যে আপনার মাটি করে দেয়, আপনার চিকিৎসাটা নষ্ট করে দেয়, স্পয়েল করে দেয়। তাহলে প্রথম যে কথাটা হলো যে গ্রুপ এ রোগীদের মধ্যে আপনি যদি কোনো 1 মাস পরে ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য আপনি ওষুধ দিয়েছেন, রোগী ওষুধ খাওয়ার 1 মাস পরে যদি তার মধ্যে কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দেয়, সেই ক্ষেত্রে নরমালি অ্যাকিউট ডিজিজটা, যেহেতু আপনি যে সঠিক ওষুধ যদি হয়, তাহলে রোগীর অবস্থাটা আরো শারীরিক অবস্থাটা আরো কি হবে, শক্তিশালী হবে, ভাইটাল ফোর্স আরো শক্তিশালী হবে। সেক্ষেত্রে ইউজুয়ালি তারা দীর্ঘদিন কোনো অ্যাকিউট ডিজিজে তারা আক্রান্ত হওয়ার কথা না। কিন্তু যদি দেখেন তাদের মধ্যে তীব্র মাত্রায় অ্যাকিউট ডিজিজ দেখা দিয়েছে, জ্বর দেখা দিয়েছে 1 মাস পরে, এবং তার সিমটমগুলো আগের মতোই বা তার চেয়ে তীব্রতা নিয়ে প্রকাশ পেয়েছে 1 মাস পরে, তাহলে বুঝবেন যে আপনার রোগী এমন কিছু করেছে যে আপনার ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। সে হয়তো কফি খেয়েছে, অথবা ডেন্টাল কোনো কাজ করেছে, অথবা নেশাগ্রস্ত যে ইয়াগুলা আছে, কোনো হিরোইন, গাঁজা টাজা, এই ধরনের রিক্রিয়েশনাল ড্রাগস সে হয়তো নিয়েছে, অথবা ভ্যাকসিন নিয়েছে, অথবা ফিজিক্যাল ইমোশনাল কোনো স্ট্রেনের ভিতর দিয়ে গেছে সে। এই ক্ষেত্রে আপনার করতে হবে কি, যে সেক্ষেত্রে ওই অ্যাকিউট ডিজিজের ট্রিটমেন্ট করা লাগতে পারে, সেই জন্য অ্যাকিউট ডিজিজের ট্রিটমেন্ট করবেন। আর যদি দেখেন সেই অ্যাকিউট ডিজিজটা আগের চেয়ে তীব্রতা কম নিয়ে প্রকাশ পেয়েছে, মাইল্ড ভাবে দেখা দিয়েছে, তাহলে সবচেয়ে বেস্ট হলো তার জন্য ওষুধ না দিয়ে অপেক্ষা করা। এই ক্ষেত্রে আগে চেষ্টা করুন ওষুধ না দিয়ে, যদি রোগী এমনি নিজে নিজেই ঠিক করে নিতে পারে ব্যালেন্স, যেহেতু গ্রুপের রোগীরা তাদের ইমিউনিটি স্ট্রং থাকে, তারা নিজে নিজেই নিজের ব্যালেন্স ফিরে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে ওষুধ না দিয়ে এমনিতে যদি সেটা সারানো সম্ভব হয়, সেটা হবে সবচেয়ে ভালো। কিন্তু যদি তার মধ্যে খুব তীব্রতা নিয়ে প্রকাশ পায়, রোগীর জন্য কষ্টদায়ক হয়, যদি দেখেন আগের ওষুধের ক্রিয়াটা আপনার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি তার জন্য চিকিৎসা দিবেন। এখন এই যে চিকিৎসা ধরনের অ্যাকিউট ডিজিজ চলে গেল, এখন ক্রনিক ডিজিজের বেলায় আপনি কি করবেন? সেক্ষেত্রে 3টা ঘটনা যদি দেখেন ক্রনিক ডিজিজটা আবার ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে 3টা
তিনটা ব্যবস্থা আপনাকে নিতে হতে পারে। এক নম্বর হলো যদি দেখেন যে তার অবস্থা আবার ফিরে আসছে, প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অপেক্ষা করা। যদি দেখেন এমনিতেই চলে যায় তাহলে তো চলে গেল। আর যদি দেখেন যে না সেটা এমনিতে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে ওষুধটা আবার রিপিট করা লাগতে পারে। অথবা যদি তার অবস্থা যদি ভিন্নভাবে দেখা দেয় তার জন্য ভিন্ন ওষুধও ব্যবহার করা লাগতে পারে। এখন যদি তার অবস্থায় পূর্ণ মাত্রায় প্রকাশ পায়, তার এই যে ক্রনিক ডিজিজটা আগের একদম পূর্ণ মাত্রায় প্রকাশ পায়, একই ধরনের লক্ষণ কিনুট লক্ষণ নিয়ে প্রকাশ পায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, একই ওষুধ একই পোটেন্সিতে আবার প্রয়োগ করবেন। আর যদি দেখেন আংশিকভাবে প্রকাশ পেয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হবে অপেক্ষা করা। এবং অনেক সময় এক্ষেত্রে ডাক্তাররা ভুল করে ফেলে যে আংশিকভাবে প্রকাশ পাওয়া কোনো ইয়ের ক্ষেত্রে কি করে ফেলে, তাড়াতাড়ি ওই ওষুধটা আবার রিপিট করে ফেলে, এটা একটা ভুল। অথবা অন্য কোনো ওষুধ ব্যবহার করে ফেলে, আরেকটা ভুল। অথবা ওই ওষুধই হায়ার পটেন্সিতে ব্যবহার করে, এটাও ভুল। অনেক ক্ষেত্রে এইভাবে ব্যবহার করলে রোগীর জন্য ক্ষতি হতে পারে। তো যাই হোক, যদি ভুল ওষুধ প্রয়োগ করেন, অন্য আরেকটা ওষুধ দেন তার যদি তাহলে সেক্ষেত্রে অনেক সময় রোগীর জন্য আরো খারাপ হতে পারে, জিনিসটা পূর্ণ মাত্রা সে তার লক্ষণটা নিয়ে প্রকাশ পেতে পারে। যদি এমন দেখেন যে একদম পূর্ণ মাত্রা নিয়ে প্রকাশ করেছে, সিচুয়েশনটা সেই শুরুতে যেরকম ছিল সেরকমই আছে, তাহলে আপনি একই পোটেন্সিতে সেই ওষুধটা রিপিট করবেন। তো এই যে পার্শিয়ালি দেখা দেয় আবার রোগটা, ক্রনিক ডিজিজটা, এটা হোমিওপ্যাথির জন্য হতাশার কারণ। কারণ আপনি এত কষ্ট করে চিকিৎসা দিচ্ছেন, রোগী ঠিকই আবার আগের যে কফি খাওয়া নিষেধ করছিলেন সে আবার কফি খাওয়া শুরু করছে, তার সিমটমটা আবার দেখা দিয়েছে। তো এটার জন্য তো ডাক্তারের তো ভালো না লাগারই কথা। যাই হোক, ইট টেক্স মাস এফোর্ট। এটা যদি আংশিকভাবে দেখা দেয় সেখানে আপনার অনেক প্রচেষ্টা চালাইতে হবে কেসটা বোঝার জন্য। কারণ এক্ষেত্রে প্রায়ই এই যে রোগীদের বিভিন্ন ভুলের কারণে আমরা অনেক ক্ষেত্রে শুরুতেই অনেক কেসগুলা মানে আমরা মাটি করে ফেলি। গ্রুপ বি, আমি যা পড়লাম এতক্ষণ, কোনো সমস্যা হচ্ছে নাকি? না স্যার, সমস্যা তো ঠিক আছে। আসলে এটা খুব মজার সাবজেক্ট না? একবারে স্যার জি স্যার স্যার। জি স্যার। হ্যাঁ, বিডল কাজ স্যার তো বলছেন যে ওই যখন অ্যাকুট রোগ ক্রনিক রোগ চিকিৎসা করতে গিয়ে অ্যাকুট রোগ ফিরে আসলো এবং আগের ইনিশিয়াল স্টেজে যা যা সিমটম গুলো তার ছিল, মানে কষ্টগুলো ছিল, সেগুলো সবই ফিরে আসলো। তার মানে আমরা ভাবলাম, আমরা বুঝে নিলাম যে ওয়েটও করার দরকার নেই, কারণ বুঝে নিলাম যে ও সবই প্রায় এই অ্যাকুট রোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে সব আগের ওষুধটাই অ্যান্টিডোট হয়ে গেছে সবই। আমাকে আবার ওই হাই পোটেন্সি না দিয়ে সেই পোটেন্সি আবার দেওয়াটা কর্তব্য। তা এক্ষেত্রে হ্যানিম্যান সাহেবও সেটাই বলেছেন যে কোনো একটা পাওয়ারকে চেঞ্জ করার আগে সেই পাওয়ারের ওষুধ আর একবার দেবে। এবং সেক্ষেত্রে বলেছেন যে একেবারে সেম তো দুবার ওষুধ দুটো পাওয়ার দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমি যেটা করি স্যার সেটা হচ্ছে প্লাস মেথডে দিই। ধরেন 200 পাওয়ার মেডোনিনাম দেওয়া ছিল, অ্যাকুট কন্ডিশন হয়েছে, ওষুধ দিতে বাধ্য হয়েছি, কারণ পেশেন্টের তাড়নাতে অনেক সময় ওষুধ দিতে হয়। ওয়েট করার আমিও ভালো বুঝতে পারছি না যে সত্যি তো আগে সব সিমটম ফিরে এসে, এখানে আমাকে আবার হয়তো মেডোনিনাম দিতে লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি কি করি যে প্লাস মেথডে দিই। প্লাস মেথড কথাটার অর্থ হলো স্যার যে ধরুন ওই 30 ml জলের ভিতরে সচরাচর দেব না, কিন্তু দিতে বাধ্য হই অনেক সময়। কিন্তু এটা এত অল্প সময়ের মধ্যেই যে 1 মাসের মধ্যে না, তার থেকেও
আরো বেশি সময়ের পরেও আর কি ব্যাপারটা করে পেশেন্টে, তখন আমি মেডোরিনামকে 30 ml জলের ভিতরে একটা বড়ি 10 সাইজের একটা বড়ি দিয়ে 10টা ঝাঁকি মেরে নিয়ে আমি ওকে সকালে খেতে বলি। তারপরে বলি কি যে জল দিয়ে আপনি ভরে রাখবেন ওই শিশিটা, অর্ধেকটা খেয়েছিলেন তো এবার খালি হয়ে গেল, ওটা জল দিয়ে ভরে রাখলেন। পরের দিন সকালে আবার 10টা ঝাঁকি মেরে নিয়ে অর্ধেকটা ওষুধ খাবেন আর বাকি অর্ধেকটা ওষুধ ফেলে দেবেন। তাহলেও তো স্যার কিছুটা ডাইলুশন হলো সেকেন্ড স্টেজে ওই জি স্যার। জলটা মেশানোর জন্য, এবং টেন জি স্ট্রোক দেওয়াতে কিছু পাওয়ারটা বাড়ালো। তাহলে একেবারে সেম সেম 200 দেওয়া হলো না বলে আমার মনে হয়। জি স্যার। এটা তো মানে আপনি একটা জিনিস ট্রিটমেন্ট করতেছেন, ক্রনিক ডিজিজ বা যে যে রোগী হোক, আপনি রোগীর জন্য সেম পটেন্সি আবার দিবেন না, সবসময় একটু শক্তি পরিবর্তন করে রোগীর জন্য প্রয়োগ করবেন। আর বিতল গাছের এই ঘটনাটা একটু ভিন্ন, যে মাঝখানে এমন কিছু হয়েছে যা আপনার ওষুধের ক্রিয়াটাই নষ্ট হয়ে গেছে, রোগীর অবস্থাটা আগের অবস্থায় ফিরে আসছে। তো সেক্ষেত্রে উনি সেম পটেন্সি হয়তো এখানে তো যেভাবে বলছেন, আমরা বাজারে যেভাবে ওষুধ পাই 1 m 10 m, হয়তো এটি বুঝাচ্ছেন যে আগে 1 m দিয়েছিলেন, 1 m এই থাকবেন, একবার জাম্প করে 10 m এ চলে যাবেন। তো 1 m থাকলো স্যার, হ্যাঁ, 1 m থাকলো, আপনি ওই জাস্ট সেই শুধু 200 বলতেছেন যে একটু প্লাসিং করে, মানে একটু জলে হ্যাঁ হ্যাঁ মিশিয়ে একটু একটু ঝাঁকি প্লাস দিয়ে করে জাস্ট একটু পাওয়ার ইয়ে করে চেঞ্জ করে দিলাম, একটু হালকা, সামান্য। তাতে কিছু কিছু ওই ওই 19-20 ওই এই 200 এই 201। জি, এইভাবে করলে তো এই হ্যানিম্যানের কথাটা মানা হলো পুরাপুরি ভাবে, এবং হুম, সেক্ষেত্রে আমার মনে হয় এটাই ভালো। তো ঠিক আছে। যাই হোক, আর বিতল গাছের কন্ডিশনটা ওইরকম যে মাঝখানে তার ওষুধের কোনো ক্রিয়াই নেই, আগের যে ক্রিয়া ছিল সেই ওষুধের ক্রিয়া নেই। আর এখানেও হ্যানিম্যান যেটা বলছে, প্রথম যদি ক্রনিকের জন্য কোনো ওষুধ দেওয়া হয় একটা পোটেন্সি, সেটা যদি সঠিক হয় তাহলে ভাইটাল কোর্সটা সেম ঠিক এক অবস্থায় থাকে না, ওষুধের কারণে তার অবস্থার কিছু পরিবর্তন হয়, যার কারণে এক সাসেপ্টেবলটা হ্যাঁ স্যার, সাসেপ্টেবলটা কমে হ্যাঁ যায়, জি জি সাসেপ্টেবল কমে যায় সিমটম এলিমিনেটিং করার জন্য হোক কিংবা এই প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়ার সময়তে হোক, আহ, তার কিছুটা স্লাজিস হয়ে যায় অ্যাকশনটা। তাই একটু যদি পাওয়ারটা না পাল্টায়, কারণ ওর ওই সিচুয়েশনটা একদম অবিকল আগের মতন নেই, একেবারে খাপে খাপে নেই, একটু হয়তো সাসেপ্টেবল কমে যায়, ভাইটাল ফোর্সের একটু শক্তি কমে যায়, তাকে জন্য একটু শক্তি বাড়ানো দরকার হয়, বা একে আমরা কি বলি স্যার, সাসেপ্টেবলটা কি বলে কমে যাওয়া। তাই সাসেপ্টেবল যখন কমে যাচ্ছে তখন একটু হলেও বেশি পাওয়ার দেওয়া উচিত, সেই পাওয়ারটা একটু হলেও ওই রকম বেশি। আর তার জন্য তো স্যার আমরা 10টা করে স্ট্রোক মারার কথা বলি, জি সেন্টিসেমাল স্কেলেও তো আমরা স্যার 10টা করে স্ট্রোক মেরে ওষুধ খেতে বলি এই জন্যে। জি স্যার জি। আচ্ছা, এবার আসেন আমরা গ্রুপ বি এর বিষয়ে আলোচনা করি। এতক্ষণ গ্রুপ এ নিয়ে আলোচনা করলাম। এখন যদি যারা গ্রুপ বি এ অবস্থান করতেছেন, যে সমস্ত রোগী যাদের বছরে 3 বার বা বছরে 6 বার বা বছরে 12 বার যারা একই ডিজিজে আক্রান্ত হন, লেভেল 4-এ যারা, তারা বছরে 3 বার একই ডিজিজে আক্রান্ত হন, লেভেল 5 বছরে 6 বার, লেভেল 6 প্রতি মাসেই তারা কোনো একই ডিজিজে ভোগেন। তো এই গ্রুপে যারা আছে তাদের যদি ক্রনিক ডিজিজ চিকিৎসার পর 1 মাস পরে যদি তাদের মধ্যে কোনো একই অবস্থা আসে, দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? If an acute disease appears in this group after 1 month with the same intensity or frequency as before, the practitioner might question whether the remedy has acted. এখন কোনো আপনি যারা গ্রুপ বিতে আছে, যাদের ভাইটাল ফোর্সটা আরেকটু দুর্বল, হ্যাঁ, ইমিউন সিস্টেমটা আরেকটু কম্প্রোমাইজড, এখন যে গ্রুপের রোগীরা বছরে ধরেন 4 তো 3 বার, 5 লেভেল 5 6 বার এবং লেভেল 6 12 বার যারা একই ডিজিজে আক্রান্ত হয়, এই যে গ্রুপ, তাদের মধ্যে আপনি ওষুধ দিলেন
ক্রনিক ডিজিজের জন্য 1 মাস পার হয়ে গেছে, 1 মাস পরে যেয়ে তার মধ্যে কোনো একিউট ডিজিজ দেখা দিয়েছে এবং সেই একিউট ডিজিজের তীব্রতা যদি সেম ইন্টেন্সিটি হয়, একইভাবে দেখা দেয়, অথবা আগে যেরকম ঘন ঘন দেখা দিত সেইভাবেই দেখা দিচ্ছে। আগে ধরেন এক রোগীর মধ্যে 1 মাস পর পর দেখা দিত, এইবারও সেইভাবেই দেখা দিয়েছে। বা রোগী যেখানে আগে 3 মাস পর পর তার মধ্যে কোনো একিউট ডিজিজ দেখা দিত, এইবারও সেই 3 মাস পরেই তার মধ্যে একিউট ডিজিজ দেখা দিয়েছে। যদি সেম ইন্টেন্সিটি নিয়ে দেখা দেয় এবং সেম ফ্রিকোয়েন্সিতে দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ডাক্তার মানে এইটা ভাবার বিষয় যে তার যে ওষুধটা তিনি দিয়েছেন সেটা আসলেই রোগীর মধ্যে কাজ করেছে কিনা। অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে কাজ করে তাহলে এত তীব্রতা নিয়ে সেটা প্রকাশ পাওয়ার কথা না, বা আগে যত ঘন ঘন দেখা দিত তত ঘন ঘন দেখা দেওয়ার কথা না। দ্য কেস মাস্ট বি থরলি ইনভেস্টিগেট। এই ক্ষেত্রে আপনার কেসটাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে, খুব ভালোভাবে আপনি কি করবেন, সেই কেসটা অনুসন্ধান করবেন, ইনভেস্টিগেট করবেন। ইফ দেয়ার ওয়াজ অ্যান ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, যদি দেখেন আপনার ওষুধ দেওয়ার পরে শুরুতে একটা অ্যাগ্রাভেশন হয়েছিল, ফলোড বাই এমিলিয়েশন, তারপরে তার উপশম হয়েছে, and the appearance of an acute, the practitioners should look for antidotes that might have interfered with the case. তাহলে এই ক্ষেত্রে আমি আবার বলি, আপনি তার জন্য ক্রনিক ডিজিজের জন্য ওষুধ দিয়েছেন, 1 মাস পরে রোগীর মধ্যে একই তীব্রতা নিয়ে কোনো একিউট ডিজিজ দেখা দিল, আগেও যে হারে দেখা দিত যতদিন পর পর এইবারও ঠিক সেইভাবেই দেখা দিয়েছে এবং আগের মতো তীব্রতা নিয়েই দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যে চিকিৎসক তিনি করবেন কি, থরলি ইনভেস্টিগেট করবেন তার ওষুধ যেটা প্রয়োগ করেছেন সেটা সঠিক কিনা। তিনি কি ভালোভাবে মূল্যায়ন করবেন, ভালোভাবে চেক করবেন, ইনভেস্টিগেট করবেন। যদি দেখেন যে রোগীর শুরুতে অ্যাগ্রাভেশন হয়েছিল ওষুধটা দেওয়ার পরে, আপনি যে ক্রনিক ডিজিজের যে ওষুধটা দিয়েছেন, মানে এক কথায় বলি ক্রনিক রেমেডি যেটা দিয়েছেন, সেই ওষুধ খাওয়ার পরে শুরুতে অ্যাগ্রাভেশন হয়েছে এবং তার পরিবর্তে পরে রোগীর একটা জেনারেল এমিলিয়েশন হয়েছে, তাহলে ওষুধটা ঠিকঠাক মতোই ছিল, তাহলে একিউটটা কেন ঠিক একই তীব্রতা নিয়ে একইভাবে দেখা দিল? তাহলে আপনাকে অবশ্যই খুঁজে দেখতে হবে ওই রোগী এমন কিছু করেছে যাতে আপনার ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, অ্যান্টিডোট হয়ে গেছে। আপনার ওষুধ ঠিক ছিল, সেক্ষেত্রে রোগীটা যথাযথভাবে কাজও করতেছিল, কারণ শুরুতে একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন অনেক কিছুই করে হোমিওপ্যাথিক ওষুধ, এবং তার পরবর্তীতে তার একটা জেনারেল এমিলিয়েশন হয়, সেক্ষেত্রে তো সব ঠিকঠাক মতোই ছিল, কিন্তু তারপরেও কি করলো, একিউট ডিজিজটা একইভাবে দেখা দিল। তাহলে প্র্যাকটিশনার অবশ্যই খুঁজে দেখা দরকার যে রোগী এমন কিছু অ্যান্টিডোটাল কিছু করেছে কিনা যেটা তার ওষুধের ক্রিয়াকে ব্যাহত করেছে, নষ্ট করেছে। This type of reaction suggests that the remedy was correct. যদি এরকম হয় যে আপনি ওষুধ দিয়েছিলেন, শুরুতে অ্যাগ্রাভেশন হয়েছিল, তারপরে রোগীর এমিলিয়েশন হয়েছিল, তাহলে এইটাই সাজেস্ট করে যে আপনার ওষুধটা সঠিক ছিল, বাট সামথিং ইন্টারাপ্টেড ইটস অ্যাকশন, কোনো কিছু তার ক্রিয়াকে ব্যাহত করেছে, নষ্ট করেছে। দ্য ডিফিকাল্টি উইথ অ্যান্টিডোটস ইজ দ্যাট they can cause a partial relapse as discussed above for group A, এবং এই ক্ষেত্রে একটা ডিফিকাল্টি দেখা দেয়, সেটা হলো যে তার রোগটা পার্শিয়ালি রিল্যাপস হয়, দেখা যায় অনেক সময় পূর্ণ মাত্রায় আগের অবস্থায় ফিরে আসেনি, আংশিকভাবে ফিরে আসছে, এবং সেক্ষেত্রে কি করতে হবে উপরে আমাদের আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব, কোনো ওষুধ দিব না, এমনিতেই দেখা যায় সেটা কমে যাবে, অথবা যদি দেখেন যে না হয়, তাহলে আমরা যদি দেখি যে লক্ষণ আগের মতোই আংশিকভাবে প্রকাশ পেয়েছে, অনেক সময়
অনেক সময় কি করতে হয়, সেম পোটেন্সিতে আবার রিপিট করতে হয়। তো যাই হোক, ইফ দেয়ার ওয়াজ নো ইনিশিয়াল রিয়াকশন, যদি শুরুতে দেখেন কোনো ধরনের রিয়াকশনই দেখায় নাই ওষুধ দেওয়ার পরে, বাট দ্য পেশেন্ট সিম্পলি থট শি ওয়াজ ডুইং এ বিট বেটার, কিন্তু রোগী মনে করতেছে শুরুতে কোনো কোনো রিয়াকশন দেখা দেয় না, কিন্তু রোগী মনে করতেছে না আমি ভালো বোধ করতেছি, ইট কুড বি দ্য রিয়াকশন ওয়াজ সিম্পলি প্লাসিবো এফেক্ট, তাহলে সেটা এটাও হইতে পারে যে সেটা শুধুমাত্র রোগীর জন্য একটা প্লাসিবো ইফেক্ট হয়েছে, মানে রোগীর মধ্যে এমনিতেই মনস্তাত্ত্বিকভাবে সে উপকার পেয়েছে, অ্যাকচুয়ালি ওষুধের তার কোনো কাজ করে নাই, অথবা ডাক্তারের প্রতি তার এতই কনফিডেন্স ছিল যে রোগীর, যে ডাক্তার সাহেব তো আমাকে একটা ওষুধ দিয়েছে, তাহলে অবশ্যই এই ওষুধ আমার জন্য ভালো কিছু করবে, এই যে মনে মনে সে এমনভাবে অ্যাকসেপ্ট করেছে, সেটা সত্যি সত্যি তার মনস্তাত্ত্বিকভাবে কিছুটা উপকার দেখে দিয়েছে, মানসিকভাবে সে একটু সান্ত্বনা পাইছেন, সে হয়তো ফিজিক্যালি একটু ভালো বোধ করেছেন, কিন্তু শুরুতে তার কোনো রিয়াকশনই, ইনিশিয়াল অ্যাগ্রাভেশন যেটা হওয়ার কথা শুরুতে অনেক ক্ষেত্রেই হয়, সেরকম কিছু কিছু ঘটে নাই। এই ক্ষেত্রে হতে পারে যে যে ওষুধটা দিয়েছেন ওষুধটা ঠিক হয় নাই, কিন্তু রোগী এমনিতেই ভালো বোধ করেছে, এটা তার জন্য একটা প্লাসিবো ইফেক্ট, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সত্যিকারভাবে ওষুধের জন্য তার এই ভালো লাগাটা হয় নাই। ইফ দ্য একুইট ডিজিজ ইজ সিভিয়ার, যদি এই ক্ষেত্রে একুইট ডিজিজ তীব্রভাবে প্রকাশ পায়, ইট ইজ নেসেসারি টু ট্রিট ইট ফার্স্ট, তাহলে প্রথমে আপনার জন্য প্রয়োজন হলো সেটার চিকিৎসা করা, আফটারওয়ার্ডস পরবর্তীতে ট্রাই টু ফাইন্ড অ্যানাদার রেমেডি ফর দ্য ক্রনিক কন্ডিশন, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে রোগীর ওষুধটা প্রথম যেটা দিয়েছিলেন সেটা তার মধ্যে কোনো কাজই করে নাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তার জন্য নতুন করে টেস্টিং করে নতুন ওষুধ খুঁজবেন। তাহলে গ্রুপ বি এর ব্যাপারটা হলো, এক্ষেত্রেও সেই অবস্থা একই কথা, যে আপনার ওষুধ যদি সঠিক হয় তাহলে তার যে একুইট ডিজিজ দেখা দিবে 1 মাস পরে যদি দেখা দেয়, তাহলে সেটা আগের তীব্রতা নিয়ে প্রকাশ পাবে না, বা আগের মতো ঘন ঘন প্রকাশ পাবে না, সেটা অবশ্যই হালকাভাবে হবে, আর আগের চেয়ে তীব্রতা কম হবে, আর তীব্রতা কম হলে ইউজুয়ালি ট্রিটমেন্টের দরকার হয় না, সেটা এমনিতেই চলে যায়। তবে এক্ষেত্রে আপনি যদি দেখেন যে 1 মাস পরে তার একুইট ডিজিজ দেখা দিয়েছে এবং সেটা একই তীব্রতা নিয়ে দেখা দিয়েছে, আগে যেভাবে দেখা দিত, বা একই আগে যত ঘন ঘন দেখা দিত সেম ভাবেই দেখা দিয়েছে, আগে হয়তো 3 মাস পর পর দেখা দিত, এখন সেইভাবেই দেখা দিয়েছে, এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন যে একটু তদন্ত করে দেখবেন, তদন্ত করে যদি দেখেন যে শুরুতে আপনি যে ওষুধটা দিয়েছিলেন একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হয়েছিল, যেটা হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার ফলে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়, তারপরে পরে রোগীর মধ্যে একটা এমেলিয়েশন হয়েছে, শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে তারপর রোগীর অবস্থার উন্নতি হয়েছে, রোগী এমেলিয়েশন হয়েছে, রোগীর মধ্যে উপশম দেখা দিয়েছে, তাহলে তো বোঝা যায় যে ওষুধটা সঠিকভাবে কাজ করেছে, কিন্তু তারপরেও যদি দেখেন একই তীব্রতা নিয়ে একই ডিজিজ দেখা দিল, তাহলে চিন্তা করবেন যে রোগী এমন কিছু করেছে যার কারণে আপনার ওষুধের ক্রিয়াটা ব্যাহত হয়েছে, নষ্ট হয়েছে, তো এমন কিছু অ্যান্টিডোট করে ফেলছে, আপনার ওষুধটাকে অ্যান্টিডোট করে ফেলতেছে, সেক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন, এই তদন্ত করে দেখবেন এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, তো এরকম যদি হয়, তার যদি আংশিক ইয়া দেখা দেয় পুনরায়, তাহলে সেক্ষেত্রে ওই আগের যে কথা বললাম সেইভাবেই ইয়া করবেন, ওষুধ দিবেন, এত তাড়াহুড়া করবেন না, হ্যাঁ, তাড়াতাড়ি করে হায়ার পোটেন্সিতে মেরে দিবেন না আবার, অথবা ওষুধ চেঞ্জ করে ফেলবেন না, শুরুতে আগে অপেক্ষা করবেন। আর যদি দেখেন যে শুরুতে তার কোনো রিয়াকশনই হয় না, ইনিশিয়াল রিয়াকশনই হয় নাই, কিন্তু রোগী কিছুটা ভালো বলতেছিল যে আমি ভালো লাগে গেছে, তাহলে এটা হইতে পারে তার জন্য একটা প্লাসিবো ইফেক্ট, মনস্তাত্ত্বিক উপশম পেয়েছে সে একটা। তো একুইট ডিজিজ যদি তীব্রভাবে দেখা দেয়, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আগে
এই ক্ষেত্রে একুইটির জন্য আগে চিকিৎসা দিবেন। আর যেহেতু আপনার তদন্ত করে দেখলেন যে ওষুধটা আপনার কাজ করে নাই, তাহলে আপনি কি করবেন, ভালোভাবে কেস মূল্যায়ন করে তার জন্য নতুন ওষুধ খুঁজে বের করবেন। এবার আসেন গ্রুপ সি, যারা লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9 আছে। গ্রুপ সির অবস্থাটা বেশ খারাপ, আমরা জানি। এই ক্ষেত্রে তার ভাইটাল ফোর্স অনেক বেশি নাজুক থাকে, ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজ থাকে। সেক্ষেত্রে আমরা তাদের মধ্যে কোনো একুইট ডিজিজ দেখতে পাই না, তাদের মধ্যে একুইট ডিজিজের প্রকাশ হয় না। কারণ একুইট ডিজিজ প্রকাশ করার মতো শক্তি তার শরীরে নাই। তার যে ইমিউন সিস্টেম সেটা কোনো ধরনের এগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখায় না, ইনফ্ল্যামেটরি রিয়াকশন দেখায় না। মানে প্রতিক্রিয়া দেখায় না মানে ইমিউন সিস্টেম এতই দুর্বল যে ওই যে তার একুট অবস্থাটা আসলো সেটা মোকাবেলা করার জন্য যে যে প্রয়োজনীয় যে রিয়াকশন সে দেখাবে, এই শক্তিটাও তার নাই। যার কারণে সে কোনো পদক্ষেপ নেয় না, যার কারণে শরীরের মধ্যে কোনো জ্বর এগুলো আমরা দেখতে পাই না। সেই জন্য আমরা দেখি যে যাদের লেভেল 6 এর নিচে নেমে আসে তারপরে রোগীদের মধ্যে জ্বর দেখা এটা পাওয়া যায় না, জ্বর তাদের মধ্যে আর তৈরি করতে পারে না শরীর। তো লেভেল 7-এ যারা থাকে তাদের মধ্যে অনেক সময় হালকাভাবে একটু জ্বর নিয়ে একটু একুইট ডিজিজের মতো দেখা দিতে পারে, যেহেতু লেভেল 6 আর লেভেল 7 দুইটা পাশাপাশি, খুবই হালকাভাবে দেখা দিতে পারে। কিন্তু লেভেল 8, 9 এদের মধ্যে জ্বর নিয়ে একুইট ডিজিজ দেখা দেয় না। এখন এরকম একটা রুগী আপনার কাছে আসছে যার কোনোদিন একুইট ডিজিজ হয় না, জ্বর দেখা দেয় না, ভাইটাল ফোর্স অনেক বেশি আর কি কম্প্রোমাইজড, অনেক বেশি দুর্বল। তো এই গ্রুপের কোনো ক্রনিক ডিজিজ যখন আপনি চিকিৎসা করতে আসবেন, তাদের মধ্যে যদি কোনো একুইট ডিজিজ দেখা দেয়, প্রথম কথা হলো তাদের মধ্যে তো একুইট ডিজিজ এমনিতেই দেখা দেয় না। যদি দেখা দেয় তাহলে তো আপনার একটা জিনিস বুঝতেও পারবেন যে তার লেভেলটাকে আপনি বাড়াইতে সক্ষম হয়েছেন, কারণ তার লেভেল, স্বাস্থ্য লেভেল উন্নত করতে পেরেছেন বলেই তো তার মধ্যে একুইট ডিজিজ দেখা দিয়েছে, নাহলে তো তার মধ্যে একুইট ডিজিজ প্রকাশ পাওয়ার কথা না। তো তার মধ্যে একুইট ডিজিজ যদি দেখা দেয় তাহলে আমাদের খুশি হওয়ার কথা যে তার আমরা স্বাস্থ্যের স্তরটাকে আমরা উন্নতি করতে পেরেছি। Patients in Group C will not report having had any acutes for several years. যারা গ্রুপ সি তে আছে আমরা জানি বহু বছর ধরে তারা কোনো একুইট ডিজিজে ভোগে না। রোগী এমন কোনো রিপোর্ট দেখবেন না যে বেশ কয়েক বছর ধরে তারা কোনো একুইট ডিজিজেই ভোগে না। If an acute disease develops in people in Group C within a month after taking the remedy, it is an excellent indication. ওই যে আমি যেটা এর আগেই বললাম, এই গ্রুপে তো একুইট ডিজিজ দেখা দেওয়ার কথাই না। এই গ্রুপে যখনই একুইট ডিজিজ দেখা দেব তার মানে বুঝবেন এই গ্রুপ সি থেকে রোগী গ্রুপ বি তে প্রবেশ করেছে, তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে বলেই এখন তার ইমিউন সিস্টেমটা ওই একুইট অবস্থার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার সেটা মোকাবেলা করার জন্য একটা প্রতিক্রিয়া দেখানোর সাহস পাচ্ছে, সে সেই শক্তিটা ফিরে পেয়েছে। তার মানে এটা ভালো একটা অবস্থা, এটা এক্সেলেন্ট ইন্ডিকেশন, খুব ভালো, আপনার খুশি হওয়ার কথা যে তার মধ্যে আবার একুইট ডিজিজ দেখা দিয়েছে। আপনি বুঝবেন আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা কারেক্ট এবং দ্য পারসন ইজ ইনডিড ইন লেভেল 7, এবং সেক্ষেত্রে আপনি বুঝবেন যে 1 মাস পরে যদি তার মধ্যে একুইট ডিজিজ দেখা দেয় তাহলে তার এই যে গ্রুপ সি এর মধ্যে লেভেল 7 আছে। আমরা জানি গ্রুপ সি লেভেল 7 এর অবস্থাটা বেশ ভালো, মানে কাছাকাছি গ্রুপ বি এর কাছাকাছি। কারণ এই ক্ষেত্রেও যদিও তীব্রভাবে জ্বর হয় না, তাদের মধ্যে হালকা হালকা অনেক সময় জ্বর হয়। তার মানে মানে এই অবস্থা থাকে। তো ওষুধ দিয়েছেন 1 মাস পরে তার মধ্যে কোন একুইট ডিজিজ ডেভেলপ করছে, আপনি খুশি হইলেন, বুঝলেন যে তার অবস্থা লেভেল 7 এ আছে এবং তার হেলথ অবস্থা এখন লেভেল 7 থেকে উন্নত হয়ে লেভেল 6 বা তার উপরে উঠে গেছে, রোগীর মধ্যে একুইট অবস্থা দেখা দিয়েছে।
According to the direction of cure, this is a return of old symptoms. সেটা আমরা জানি আরোগ্যের যে নীতি ডিরেকশন সেই অনুযায়ী এটাকে ধরে নেবেন যে আপনার তার ওল্ড সিমটম গুলো ফিরে আসছে, কারণ তার একুট ডিজিজ গুলো এগুলো চাপা পড়া অবস্থা ছিল, এতদিন তার প্রকাশ পায়নি কারণ তার ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজ ছিল। দ্য একুট কন্ডিশন অলওয়েজ accompanies fever higher than 38 ডিগ্রি 38.5 ডিগ্রি সেলসিয়াস, মানে 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে তার জ্বরটা নিয়ে সেই একুট কন্ডিশনটা দেখা দিবে। Sometimes patients from this group cannot recall the last time they had a high fever. They report episodes from their childhood when they are 5 or 6 years old. এই গ্রুপের রোগীরা অনেক সময় এই যে উচ্চ জ্বর নিয়ে কবে তার জ্বর দেখা দিয়েছিল সেটা তারা বলতে পারে না, মনে করতেই পারে না যে লাস্ট টাইমে তারা উচ্চ জ্বর নিয়ে কবে আক্রান্ত হয়েছিল। তারা অনেক সময় রিপোর্ট করে যে এই শৈশবকালে ছোটবেলায় যখন তারা তাদের বয়স 5-6 ছিল ওই সময়কার ঘটনা তারা অনেক সময় উল্লেখ করা। এটা টেস্টিং করার সময় যখন পাস হিস্টরি নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ। পাস হিস্টরি দিয়ে আপনি অনেক সময় এই লেভেলগুলা বের করতে পারবেন। পাস হিস্টরি নিয়ে যদি দেখেন বেশ কয়েক বছর তাদের মধ্যে কোনো একুট ডিজিজই দেখা দেয় নাই, জ্বরও দেখা দেয় নাই। হ্যাঁ, কিন্তু রোগীর বুঝবেন তো যে রোগীর অত তার ইমিউনিটি অত ভালো না, রোগী দুর্বল, একুট ডিজিজে ক্রনিক ডিজিজে ভুগতেছে। তো যদি দেখেন যে সে আগের কয়েক বছরের মধ্যে কি কোনো একুট ডিজিজ দেখা দিয়েছে কিনা রোগী সেটা মনেই করতে পারে না, একদম ছোটবেলার কথা বলে ওই সময় আমার ডায়রিয়া হয়েছিল, ওই সময় ইয়ে ছিল, কিন্তু বেশ কয়েক বছরের ঘটনা সে বলতেই পারে না কবে তার কোনো একুট ডিজিজ বা উচ্চ জ্বর নিয়ে আসছিল। কেসেস বিলঙ্গিং টু লেভেল 8, যারা লেভেল 8 এ আছে অর লেভেল 9, যারা 9 এ আছে উইল নিড এ ফিউ ইয়ার্স অফ ট্রিটমেন্ট বিফোর দে ডেভেলপ অ্যান অ্যাকিউট। যারা এই গ্রুপে যারা লেভেল 8 এ আছে এবং লেভেল 9 এ আছে তাদের কখনোই যদি সঠিক ওষুধও পরে 1 মাসের ভিতরে আপনার একুট ডিজিজ দেখা দিবে না, কারণ এই 1 মাসের ট্রিটমেন্ট করেই তাদের লেভেলটাকে আপনি উপরে উঠে নিয়ে আসতে পারবেন না, এত সহজ না। লেভেল 8 লেভেল 9 এদের লেভেল স্বাস্থ্যের লেভেল বেশ নিচে, সেই লেভেলকে উপরে আনতে আপনাকে বেশ সময় দরকার হবে। হ্যাঁ, কয়েক বছরও লাগতে পারে আপনার ট্রিটমেন্ট। কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে দেখা যায় একটা সময় আপনি সক্ষম হবেন তার মধ্যে এই লেভেল উন্নত করার, তারপরে দেখা যাবে তাদের মধ্যে কোনো একুট ডিজিজ প্রকাশ পেয়েছে। যদি একুট ডিজিজ প্রকাশ পায় তখনই তো আপনি বুঝতে পারবেন তার স্বাস্থ্যের লেভেল এখন ওই গ্রুপ বি তে আছে। Then they never enter into a febrile state within only a month or even a years. এমন এই 1 মাসের মধ্যেই এমন অবস্থা হইতে পারে না যে তাদের মধ্যে আবার জ্বর চলে আসবে, এমনকি 1 বছরের মধ্যেও না। তার মানে এই ধরনের রোগীরা এতই কমপ্লেক্স, তাদের স্বাস্থ্যের অবস্থা উন্নতি করতে হলে তাদের মধ্যে যখন গ্রুপ বি থেকে গ্রুপ সি থেকে গ্রুপ বি তে আনতে গেলে মাঝখানে লেভেল 7 হয়ে তারপরে লেভেল 6 এ আসতে হবে। যারা গ্রুপ 8 9 এ আছে নিচের দিকে এদেরকে এই লেভেল 6 মানে যেটা গ্রুপ বি এর সর্বশেষ লেভেল সেই পর্যন্ত নিয়ে আসতে গেলে আপনাকে 1 মাস সময় যথেষ্ট নয়, এমনকি 1 বছরও না। আপনাকে বেশ সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, অনেক সময় নিয়ে ট্রিটমেন্ট করার পরে আস্তে আস্তে রোগীর অবস্থার উন্নতি হবে, তারপরে যে তাদের মধ্যে একুট ডিজিজ দেখা দেবে। If the patient were to achieve a substantial fever soon after the remedy, he was actually on a higher level of health than the practitioner perceived. অনেক সময় আপনি মনে করতে পারেন রোগী মনে হয় লেভেল 8 আছে বা লেভেল 9 এ আছে, কিন্তু আপনি ওষুধ দিলেন 1 মাস পরেই তাদের মধ্যে একুট ডিজিজ দেখা দিল, ওই বেশ জ্বর নিয়ে দেখা দিল, তাহলে আপনি বুঝতে হবে যে তার লেভেল 8 না, সে লেভেল 9 এ নাই, সে তার লেভেল বেশ উপরের দিকে, হয়তো লেভেল 7 এ আছে বা 6 এ আছে বা লেভেল 7 এ আছে এরকম। যদি গ্রুপ সি এর হয় তাহলে লেভেল 7 এ আছে, যার কারণে 1 মাস পরে তার মধ্যে এই জ্বরটা দেখা দিচ্ছে।
When a febrile condition occurs in this level, the acute will be quite serious but manageable with the correct remedies. এই গ্রুপে যারা আছে লেভেল 6, লেভেল 8, লেভেল 9 এ যারা আছে, যদি তাদের মধ্যে ধরেন বেশ কিছুদিন চিকিৎসা করতেন, প্রায় বছর খানিক চিকিৎসা করার পরে তারপরে দেখলেন রোগীর মধ্যে অ্যাকুট ডিজিজ দেখা দিল জ্বর নিয়ে, তাহলে সেই যে অ্যাকুট ডিজিজটা দেখা দিবে এক বছর পরে, সেটা কিন্তু তীব্রভাবে দেখা দিবে, কোয়াইট সিরিয়াস, বেশ তীব্রতা নিয়ে প্রকাশ করবে, কিন্তু সেটাকে আপনি ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবেন। The practitioner may need more than one remedy during their course of treatment. এই যে এক বছর ধরে ট্রিটমেন্ট করতেছেন, সেক্ষেত্রে অনেক সময় যেহেতু তাদের ভাইটাল ফোর্স অনেক বেশি দুর্বল থাকে, তাদের মধ্যে প্যাথোলজির অনেক লেয়ার পড়ে যায়, একটার পর একটা লেয়ার পড়ে যায়, রোগীর অবস্থা কমপ্লেক্স থাকে, সেক্ষেত্রে অনেক সময় তার লেভেল উন্নতি করতে যেয়ে আপনাকে একটা ওষুধ না অনেকগুলো ওষুধ ব্যবহার করা লাগতে পারে, সিরিজ মেডিসিন লাগে, একটার পর একটা লাগে, আমরা এর আগেও আলোচনা করেছি। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বেশ কিছু একের অধিক অনেকগুলো ওষুধই রোগীর জন্য ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা লাগতে পারে। If the patient belonging to level 8 or level 9, it will take months or even years of treatment before the immune system is strong enough to produce an acute with ample pyrexia. তো এরকম যারা লেভেল 8-এ এবং লেভেল 9-এ আছেন, তাদের জন্য আপনাকে বেশ সময় নিয়ে মাসের পর মাস বা বছর আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য, হ্যাঁ, বেশ শক্তিশালী করার জন্য, এমন শক্তিশালী করা যেখানে সে তীব্র জ্বর নিয়ে তার অ্যাকুট ডিজিজ প্রকাশ পেতে পারে, এই অবস্থা নিয়ে আসতে বেশ সময়ের দরকার, সেটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। After this essential acute, the patient will experience an improvement in both main complaint and his general state of health. এই যে তার অ্যাকুট ডিজিজটা দেখা দিলে, এই অ্যাকুট ডিজিজটা না দেখা দিলে তো আমরা বুঝতেই পারবো না যে রোগীর অবস্থার উন্নতি হয়েছে, ইসেনশিয়াল। তো এই ক্ষেত্রে অ্যাকুট ডিজিজ দেখা দেওয়ার পরেও রোগী কিন্তু তার যে মেইন কমপ্লেন্ট নিয়ে, যেটা নিয়ে আপনার কাছে আসছিল, যে ক্রনিক কন্ডিশন নিয়ে, সেটার উন্নতি হবে, একই সাথে তার সার্বদৈহিক স্বাস্থ্যেরও উন্নতি হবে এই অ্যাকুট ডিজিজ দেখা দেওয়ার পরেও। অ্যাকুট ডিজিজ দেখা দেওয়া মানেই তো তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, হ্যাঁ, তার লেভেলের উন্নতি হয়েছে। লেভেলের উন্নতি না হলে তো তার মধ্যে অ্যাকুট ডিজিজ দেখাই দিত না। ওয়ান্স দ্য অ্যাকুট হ্যাজ বিন ট্রিটেড সাকসেসফুলি, সেই অ্যাকুট যারা দেখা দিল, সেটাকে যদি আপনি সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে পারেন, হিজ হেলথ উইল ইমপ্রুভ সাবস্টেন্সিয়াল, তার স্বাস্থ্যটাও অনেক বেশি উন্নতি হবে। However, after an acute has been treated with incorrect remedies or with several homeopathic remedies, some incorrect, to control the inflammatory process, there is a possibility that he may experience a partial relapse. এই যে তার একুইটটা দেখা দিল, আপনি দীর্ঘদিন প্রসেসটা করছেন, দীর্ঘদিন চিকিৎসা করছেন, খুব ভালোভাবে তার ট্রিটমেন্ট করতেছেন, কয়েক মাস ট্রিটমেন্ট করার পরে বা কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন, এখন রোগীর মধ্যে হয়তো তার অ্যাকুট ডিজিজ দেখা দিয়েছে। এখন এই অ্যাকুট ডিজিজটা যদি আপনি ভুল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন, অথবা অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন, তার মধ্যে কিছু ভুল ওষুধও ছিল, যাক এইভাবেই আপনি তার ইনফ্ল্যামেটরি যে প্রসেসটা অ্যাকুট ডিজিজে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, সেক্ষেত্রে একটা পসিবিলিটি থেকে যায় তার যে আগের যে ক্রনিক কন্ডিশন ছিল তার পার্শিয়াল রিল্যাপস হতে পারে, আংশিকভাবে সেই ক্রনিক অবস্থা আবার দেখা দিতে পারে, or on occasion a full relapse, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে সেই ক্রনিক অবস্থাটা আবার দেখা দিতে পারে। In the lower level of this group, level 8 and level 9, the manifestation of acute disease is far more serious. তো এই যে
যাদের এই গ্রুপ সির যাদের নিচের দিকের লেভেল, গ্রুপ সিতে আমরা জানি 3টা লেভেল, লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9। নিচের দিকে মানে লেভেল 8 বা লেভেল 9 যারা আছে, তাদের মধ্যে যদি অ্যাকুট ডিজিজটা দেখা দেয় কয়েক মাস ট্রিটমেন্ট করার পরে, তাদের ক্রনিক ডিজিজ বা কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে যদি তাদের মধ্যে যে অ্যাকুট ডিজিজটা দেখা দেয়, তার ম্যানিফেস্টেশনটা কি হয়, ইজ ফার মোর সিরিয়াস, অনেকটাই মারাত্মকভাবে দেখা দেয়, মানে তীব্রভাবে দেখা দেয়। ফর এক্সাম্পল, এ পেশেন্ট উইথ ইনক্রিজিংলি সিভিয়ার এপিসোডস অফ সিস্টাইটিস উইল escalate to pyelonephritis or another severe infection such as bronchopneumonia. ধরেন একটা রোগীর যার মধ্যে ছিল আগে দেখা দিতে পারে যে ঘন ঘন তার সিস্টাইটিস দেখা দিচ্ছে, সেটা আরো মারাত্মকভাবে হয়ে পুরা কিডনিটাই তার ইনফেক্টেড করে ফেলতে পারে, অথবা তার অন্য কোনো ইনফেকশন যেরকম ব্রঙ্কোনিউমোনিয়া সেগুলো দেখা দিতে পারে, মানে যেগুলোর কারণে রোগীর যে অ্যাকুট ডিজিজগুলো খুব মারাত্মক হয়, রোগীর জীবন সংশয় হইতে পারে, এইরকম মারাত্মক অ্যাকুট ডিজিজ তাদের মধ্যে দেখা দিতে পারে। Because of the profound defense mechanism in these patients, incorrect prescribing for the acute can easily disrupt a case and bring about a relapse of the initial chronic state. তো কারণ তার যে ডিফেন্স মেকানিজম এখন অনেক বেশি শক্তিশালী, কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি শক্তিশালী হওয়ার পরে তার এই এখন ধরেন তীব্র মাত্রায় তার মধ্যে অ্যাকুট ডিজিজ দেখা দিয়েছে, এই ক্ষেত্রে যদি আপনি ভুল ওষুধ দিয়ে সেই অ্যাকুট ডিজিজ ট্রিটমেন্ট করেন, তাহলে এমনও হইতে পারে তার যে ক্রনিক কন্ডিশনগুলো সেগুলো আবার রিল্যাপস করতে পারে, আবার দেখা দিতে পারে। দিস পজেস এ সিরিয়াস প্রবলেম, এটা একটা ঝামেলা তৈরি করে, অনেক সিরিয়াস প্রবলেম তৈরি করে। স্টার্টিং দ্য ট্রিটমেন্ট এগেন ফ্রম দ্য বিগিনিং is not an easy task because the organism does not necessarily present the same symptoms for এই ক্ষেত্রে অনেক এই যদি এই ঘটনা ঘটে, যত কষ্ট করে দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা করতেছেন, তার শরীরের অবস্থা উন্নতি করছেন, এরপরে তার মধ্যে অ্যাকুট ডিজিজটা দেখা দিয়েছে, কিন্তু সেটা খুব তীব্রতা নিয়ে দেখা দিয়েছে, সেটাকে যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করতে না পারেন, ভুল ওষুধ দেন বা অনেক বেশি উল্টাপাল্টা ওষুধ দিয়েও যদি ম্যানেজ করেন কোনো অ্যাকুট ডিজিজটা, সেক্ষেত্রে অনেক সময় সেই কেসটা আবার যদি ফিরে আসে, ক্রনিক কন্ডিশনটা যদি আবার দেখা দেয়, এটা রোগীর ডাক্তারের জন্য হতাশাজনক। কারণ এই ক্ষেত্রে এই রোগীটাকে আবার শুরু থেকে ট্রিটমেন্ট করা, আর স্বাস্থ্যের অবস্থার আবার উন্নতি করা এত সোজা কাজ না, এটা বহুত ঝামেলার ব্যাপার। দ্য অর্গানিজম ডাজ নট নেসেসারিলি, কেসটা স্যার একদম ঘেটে গেল আর কি স্যার। জি জি ঘেটে গেল, বিকজ দ্য অর্গানিজম ডাজ নট নেসেসারিলি প্রেজেন্ট, এই ক্ষেত্রে ঠিক যে আগের রূপ নিয়েই যে সেম সিমটম প্যাটার্ন নিয়ে যে দেখা দিবে এমন না, সেটা ভিন্ন রূপ নিয়েও দেখা দিতে পারে। তো গ্রুপ সি রোগীদের আসলে ট্রিটমেন্ট করা খুব এক্সপিরিয়েন্স থাকতে হয়, যারা অভিজ্ঞ ডাক্তার তারাই এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। তো গ্রুপ সি এর বেলায় যা বললাম, এক কথায় সহজ করে যদি বলি যে গ্রুপ সি এর রোগী আমরা জানি এদের ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজ থাকে, ভাইটাল ফোর্স খুবই নাজুক থাকে, যার কারণে কোনো অ্যাকুট ডিজিজ তাদের মধ্যে দেখা দেয় না। আপনি টেস্টিং করবেন, রোগীদের মনেই করতে পারবেন না কবে তারা অ্যাকুট ডিজিজে আক্রান্ত হয়েছিল। বেশ অনেক দিন আগে হয়তো তারা বলবে যে অনেক আগে তো আমরা অ্যাকুট ডিজিজ আক্রান্ত হয়েছিলাম। তো এদের অবস্থা তো ক্রনিক ডিজিজ যেহেতু দেখা দিয়েছে, এদের অবস্থা ক্রনিক সমস্যা নিয়ে আপনার কাছে আসছে, আপনি যখন দেখলেন পাস হিস্ট্রিতে এই অবস্থা, তারা অ্যাকুট ডিজিজে ভোগে না দীর্ঘদিন ধরে, তাদের বুঝবেন যে তারা গ্রুপ সিতে আছে। এখন গ্রুপ সি এর মধ্যে 3টা লেভেল আছে, লেভেল 7, লেভেল 8, লেভেল 9। লেভেল 7 এর অবস্থা কিছুটা ভালো থাকে, কারণ তারাও মাঝে মাঝে একটু হালকা হালকা জ্বর অনুভব করে, হালকা হালকা অ্যাকুটের অবস্থা অনেক সময় তাদের মধ্যে দেখা দেয়। তো আপনার ওষুধ দেওয়ার পরে যদি 1 মাস পরেই দেখেন তার মধ্যে কোনো অ্যাকুট ডিজিজ দেখা দিয়েছে, আপনি অনেক খুশি হবেন, এক্সেলেন্ট অবস্থা, তার মানে রোগীর লেভেল 7-এ আছে, 1 মাস পরে তার অবস্থাটা দেখা দিয়েছে, জ্বরটা দেখা যাচ্ছে, খুব ভালো কন্ডিশন, সেক্ষেত্রে আপনি খুশি হবেন। আর ওই ক্ষেত্রে আপনি অ্যাকুট ডিজিজটা
যদি ট্রিটমেন্ট করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে রোগী তো আস্তে আস্তে ভালোর দিকে চলে গেল, প্রয়োজনে তার ট্রিটমেন্ট দিবেন। কিন্তু অনেক সময় যাদের লেভেল 8 বা লেভেল 9-এ থাকে তাদের কিন্তু 1 মাস পরে কখনোই তাদের মধ্যে অ্যাকিউট ডিজিজ দেখা দিবে না, কারণ তাদের অবস্থা অনেক বেশি কমপ্লেক্স, জটিল। সেই কমপ্লেক্স জটিল অবস্থাটা থেকে তাদের স্বাস্থ্যের লেভেল উন্নতি করা এত সহজ ব্যাপার না। সেখানে মাসের পর মাস আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, অনেক সময় বছর বছর ট্রিটমেন্টও করা লাগতে পারে। তারপরে হয়তো তাদের লেভেল উন্নতি হলো এবং সেই সময় হয়তো তারা কোনো অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হইতে পারে। কিন্তু মনে রাখবেন, এইরকম লেভেল 8 বা লেভেল 9-এ যারা আছে তাদের যদি অ্যাকিউট দেখা দেয় সেটা কিন্তু তীব্র মাত্রা নিয়ে প্রকাশ পাবে এবং সেটাও আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনি দক্ষ থাকেন। কিন্তু সেখানে যদি আপনি ভুল ওষুধ প্রয়োগ করেন বা উল্টাপাল্টা ওষুধ দেন, যার মধ্যে কিছু সঠিক ছিল, ব্যাঠিক ছিল, এরকম করতে করে করে হয়তো সেটা ম্যানেজ করতে পারলেন, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে। দেখবেন যে তার যে ইয়াটা আছে, ক্রনিক ডিজিজ যেটার জন্য আপনার চিকিৎসা দিচ্ছিলেন সেটা আবার ফিরে আসছে। সেটা আবার যদি ফিরে আসে তাহলে সেটা আপনার জন্য বেশ কষ্টদায়ক ডাক্তারের জন্য, কারণ সেটা আবার ট্রিটমেন্ট করা এত সোজা ব্যাপার না। হ্যাঁ, রোগীকে আপনার আবার দেখা যায় যে একই ধরনের লক্ষণ নিয়ে রোগী আবার ফিরে আসে না। তো এগুলো ট্রিটমেন্ট করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এবার আসেন গ্রুপ ডি তে চলে যাই। গ্রুপ ডি হলো লেভেল 10, লেভেল 11, লেভেল 12। আমরা জানি গ্রুপ ডি হলো শেষ অবস্থার রোগী। হ্যাঁ, সেক্ষেত্রে রোগীর অবস্থা এতই খারাপ থাকে, এদের লাইফ এক্সপেক্টেন্সি কম, আর বেশি দিন বাঁচেও না। আর এই লেভেলে তো জ্বর তো হয়ই না, অ্যাকিউট ডিজিজ হয়ই না। তবে আমরা দেখতে পাই রোগী যখন একদম সংকটাপন্ন অবস্থায় থাকে, একদম মানে জীবন মৃত্যুর সন্নিক্ষণে থাকে, মানে যে কোনো সময় মারা যেতে পারে এই অবস্থায়, তখন রোগীর মধ্যে একটা তার যে ভাইটাল ফোর্স সর্বশেষ একটা প্রসেসটা চালায় তাকে সেখান থেকে ফিরে আনার, তখন এক ধরনের জ্বর দেখা দেয়, কিন্তু সেই জ্বরটাকে ম্যানেজ করা যায় না। যদিও ম্যানেজ করা যায়, কোনোভাবে চাপা দিলে রোগী দেখা যায় অজ্ঞান হয়ে পড়ে থাকে, হ্যাঁ, কমার মধ্যে চলে যায়, আবার একসময় কমার থেকে ফিরে আসে, অনেক সময় এই ধরনের রোগী মারা যায়। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই ক্ষেত্রে দিলে অনেক সময় রোগীদেরকে বেশ কিছুদিন আরামে রাখা যায়, কিন্তু সেক্ষেত্রে ঘন ঘন ওষুধ পরিবর্তন করতে হয়। হ্যাঁ, কারণ তাদের লক্ষণের কোনো স্থিরতা নাই। অনেক সময় আপনি শুধু পেলিয়েটিভ চিকিৎসা দিতে পারেন, তাদের লাইফ এক্সপেক্টেন্সিটাকে শুধু একটু বাড়াইতে পারবেন, কিন্তু এই ধরনের রোগীদেরকে আপনি সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন না। কারণ আপনার এমন রোগী আসছে ক্যান্সারের কেস, যার মধ্যে একদম বিভিন্ন দূরবর্তী জায়গায় পর্যন্ত ক্যান্সার একদম ছড়াই গেছে। তো তার সেগুলাকে আপনি কখনোই ভালো করতে পারবেন না, জাস্ট শুধু তার অবস্থাটা উন্নতি করতে পারবেন, তার লাইফ এক্সপেক্টেন্সি হয়তো আপনি একটু লম্বা করতে পারবেন। Organism in Group D lack the strength to generate an acute with fever within a few days or few months of treatment. কয়েকদিন বা কয়েক মাস পরেও তাদের অবস্থা এমন হয় না যে তাদের মধ্যে আপনি কোনো জ্বর তৈরি করতে পারবেন। It may take years of homeopathic before these patients are healthy enough to achieve a high fever. এই ধরনের রোগীদেরকেও আপনি বছরের পর বছর ট্রিটমেন্ট করে হয়তো তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি করতে পারবেন, যার মধ্যে হয়তো জ্বর দেখা দিতে পারে। If and when this happen, it is an indication that the case really belong to group C. যদি এমন হয় যে কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে তার মধ্যে একটা জ্বর দেখা দিল অ্যাকিউট ডিজিজ নিয়ে, তাহলে বুঝবেন সেই রোগী গ্রুপ ডি এর না, এটা গ্রুপ সি এর। আপনি তার জন্য লেভেলটা ভুলভাবে আপনি লেভেল নির্ধারণ করতে ভুল করেছিলেন, এটা আসলে গ্রুপ সি এর রোগী, যার কারণে কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে তার মধ্যে এইভাবে জ্বর দেখা দিচ্ছে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে মোটেই না, কারণ গ্রুপ ডি হলো ইট ইজ ইনকিউরেবল। এই গ্রুপ ডি এর রোগীরা কখনোই কিউরেবল থাকে না, এটা ইনকিউরেবল, এদের মধ্যে এই অবস্থা আসারই কথা না। তো মোটামুটি এই ছিল আমাদের অবস্থা। আমরা এখানে পড়লাম যে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার পরে যদি 1 মাস পরে কারো জ্বর দেখা দেয় সেক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে, আপনারা এটা আবার একটু পড়বেন বাসায়। হ্যাঁ, এগুলা আসলে লেভেল অফ হেলথ নতুন জিনিস, সবার কাছে হয়তো জিনিসটা ভালো লাগতেছে না, বা আগের থেকে যারা
এটা অনেক আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেন নাই তাদের জন্য এটা ভালো লাগবে না, কারণ তারা আপনারা আসলে কিছুই বুঝবেন না। তো আমরা নেক্সট ক্লাসে এই যে একই ডিজিজ যদি 6 মাস পরে দেখা দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব, করে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকের মতো লেভেল অফ হেলথ ক্লাস শেষ করে এখানেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শারীরিকভাবে ভালো আছেন স্যার? কিভাবে কি হলো স্যার?